পশ্চিমবঙ্গের প্রশাসন আইনের শাসনে বিশ্বাস করে না, শাসকের আইনে বিশ্বাস করে। তার জন্যই আপনি দেখছেন, এবং কিন্তু একটা ইনসিডেন্ট না, আপনি বলছেন আরজি কর, আমি সেই বলবো পার্ক স্ট্রিট থেকে আপনি দেখুন, প্রশাসন অ্যারেস্ট করতো বা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতে হতো। ব্যাড, আমরা যেটা বলি ব্যাড ইন ল, যদি আইনের ভাষায় বলি, ওনার ইন্টেনশনটাই হলো আমি দেব না। সরকারি কর্মচারীর উদ্দেশ্যে আমি বলবো এই সরকারের পা চাটবেন না, কারণ সরকার আপনাদের গালে থাপ্পড় মেরে দেখিয়ে বলে দিয়েছে যে তারা আপনাদের বিশ্বাস করে না। তারা মনে করছে, এই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস, যে মানুষের, আমাদের পশ্চিমবঙ্গে এত সমস্যা থেকে একটাই উপায় মানুষকে মুখ ঘোরানো, সেটা হলো ধর্মের সুশ্রী দিয়ে ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ওনাদের মেন ইন্টেনশনটা হলো, ওনারা বুঝে গেছেন 26-এ তৃণমূল কংগ্রেস থাকবে না, তাই এটাকে ডিলে করে নতুন যে গভর্নমেন্ট আসবে তার ঘাড়ে এটা দেওয়ার চেষ্টা, কিচ্ছু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। শহরের বুকে আরো একটা অত্যন্ত নারকীয় ঘটনা, সে নারকীয় ঘটনা নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। আমরা ঠিক 1 বছরও হয়নি যে আরজিকর ঘটনা দেখেছি, আরজিকর ঘটনার এখনো বিচার কেউই পাইনি আমরা। প্রচুর প্রতিবাদ সেক্ষেত্রেও হয়েছিল, এখনো হচ্ছে প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ দিয়ে তো কোনো সমাধান হচ্ছে না, তাহলে নিরাপত্তা কোথায়? প্রথমেই আপনাকে একটা কথা বুঝতে হবে, যে জবে থেকে ধর্ষণকে মাপা হচ্ছে টাকার কম্পেনসেশন দিয়ে, কম্পেনসেট করে দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ধর্ষণ হয়েছে পরিবারকে চাকরি দেওয়া হবে, তবে থেকে কিন্তু আপনি দেখবেন এই ধর্ষণ করার যে ধর্ষণের যে ঘটনা আরো বাড়ছে। এমন না যে আগে হতো না, আরো বাড়ছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, দেখুন একটা বিষয় বলতে হবে, যে সন্ধে 7:30 সাউথ ক্যালকাটা ল কলেজ হলো মর্নিং ল কলেজ, সন্ধে 7:30 প্রথম কথা হলো, কলেজে কেন কেউ থাকবে, সিকিউরিটি কেন সেটা অ্যালাউ করবে, কলেজ কর্তৃপক্ষ কেন সেটা অ্যালাউ করবে। দ্বিতীয় কথা, যেই 3 জনেরকে অ্যারেস্ট করা হয়েছে, একজন বলা হচ্ছে প্রাক্তন ছাত্র, প্লাস তিনি নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কলেজে। কলেজ যেখানে শেষ, তারপরে সে এমপ্লয়ি কেন কলেজে থাকবে, কেন কর্তৃপক্ষ এই ব্যবস্থা নেবে না যে কলেজ আওয়ার্সের পরে কোনো স্টাফ কলেজে থাকবে না, তারা কলেজ বেরিয়ে যাবে এবং কাউকেও কলেজে ঢুকতে দেওয়া হবে না উইদাউট পারমিশন অফ দি প্রিন্সিপাল। এটা যদি নিয়ম থাকতো, যেটা হওয়াটা উচিত, তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না। কেন ওই কলেজে কোনো সিকিউরিটি গার্ড থাকবে না, বা গার্ড রুমে কেউ থাকবে না, যাতে করে কোনো সিকিউরিটি গার্ড বা কোনো ব্যবস্থা যদি থাকতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনা হতো না। আপনি একটা যদি ট্রেন দেখবেন, দুটো আরজিকর বলুন, এই সাউথ ক্যালকাটা বলুন, দুটোর মধ্যে একটা কি বলুন তো, দুটো জায়গাতে কোনো সিকিউরিটি নেই। অবাধে আমরা দেখলাম একজন সিভিক ভলেন্টিয়ার, যার ওই ভেতরে ঢোকার কথা না যেই জায়গাতে, সেখানে তিনি ঢুকে যাচ্ছেন। এখানেও সন্ধেবেলা যাদের থাকার কথা না সেই কলেজে, সেই জায়গাতে তারা আছে, কিন্তু দুই ক্ষেত্রেই কর্তৃপক্ষ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থাটা যদি আগে নেওয়া হতো, এখন অনেক কথা বড় বড় বলা হবে, যে কেউ কেউ বলছে বন্ধু বান্ধবীর সঙ্গে যদি ধর্ষণ করে প্রশাসন কি করবে। প্রশাসনের কাজ হলো ব্যবস্থা নেওয়া, যাতে কোনো ক্রাইম না হয়, ঠিক আছে। যদি আজকে এখানে ঠিকঠাক ব্যবস্থা থাকতো, ঠিকঠাক সিসিটিভি থাকতো, ঠিকঠাক ভাবে সিকিউরিটি থাকতো, এবং কলেজে যদি কোনো নিয়ম থাকতো, যে কলেজ শেষ হয়ে গেছে, একজন কর্মচারী সেখানে থাকবে কেন? আপনি কাউকে একটা কলেজের কাজ করতে বলুন ওভার টাইমে, তখন সে করবে না, বলবে এক্সট্রা মাইনে দিইনি। তাহলে কিসের লোভে সে, একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়, সে তাহলে ইউনিয়ন রুমে ঢুকবে কি করে? সে কলেজেই বা থাকবে কি? কেন তাকে কলেজ শেষ হয়ে যাওয়ার পরে বার করে দেওয়া হবে না, বা বার করে দেওয়া হয়নি? এটা কিন্তু একদিনের ঘটনা না, দিনের পর দিন কিন্তু এই জিনিস চলে এসছে। আমরা দেখেছি ওনার বিরুদ্ধে শোনা যাচ্ছে যে কালীঘাট থানায় কার বুকে ছুরি মারার অভিযোগ ছিল, তিনি অ্যারেস্ট হয়নি। প্রচুর অভিযোগ গড়িয়াহাট থানা, যেহেতু সাউথ ক্যালকাটা ল কলেজ আগে যেখানে ছিল গড়িয়াহাট থানার অন্তর্ভুক্ত, গড়িয়াহাট থানা এবং কসবা থানাতে প্রচুর অভিযোগ ওনার পক্ষে দায়ের করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মলেস্টেশন, মারধর। একটা ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি ব্যবস্থা নেওয়া হতো প্রথমে, তাহলে কিন্তু আজকের দিনে এই ঘটনাটা ঘটতো না। নিরাপত্তা রক্ষী কেন কলেজ আওয়ার্সের পরে ওই স্টাফকে, বা ফর দ্যাট ম্যাটার কোনো স্টুডেন্টকে ওইখানে কলেজে থাকার অনুমতি দিচ্ছেন? তার মানে বলতে হবে কলেজ কর্তৃপক্ষের অনুমতি আছে।
যদি কলেজ কর্তৃপক্ষের অনুমতি হয়, তাহলে কলেজ কর্তৃপক্ষকে জবাব দিতে হবে যে কলেজ আওয়ার্সের পরে এরা এখানে কলেজের ভেতরে কি করছে। একজন গার্ডেরও সেই সাহস হতে পারে না দিনের পর দিন বহিরাগতদের ঢুকিয়ে দেবে, কলেজ শেষ হওয়ার পরে কলেজের কর্মচারীরা এখানে থাকবে, তাও আবার একজন কন্ট্রাকচুয়াল। এটা দিনের পর দিন হতে পারে না। আপনারা যদি কলেজটা পুরোটা দেখেন, আপনি দেখবেন কলেজের দেওয়ালে দেওয়ালে লেখা আছে ওনার ওই মনোজিৎ মিশ্র ওনার নামে, যে আমরা মনোজিৎ মিশ্র দাদার সঙ্গে আছি, আমরা MA ফ্যাকশনের সঙ্গে যুক্ত আছি। তার মানে কি, উনি যে শুধু কলেজের কর্মচারী ছিলেন সেটা না, উনি কলেজ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেটা কি করে অ্যালাউ করতে দেওয়া হলো কলেজ কর্তৃপক্ষ? এখানে কলেজ কর্তৃপক্ষ সব থেকে বেশি রেসপন্সিবল। কি করে ওনাকে সেটা অ্যালাউ করতে দেওয়া হলো? আর পুলিশ, আমি মানলাম যে বন্ধু নয় বান্ধবীকে ধর্ষণ করলে পুলিশ কি করবে, যখন এই অভিযোগগুলো কারুর নামে আসছে, কারুর বুকে ছুরি মারার, দিনের পর দিন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মলেস্টেশন, মারধর করার, পুলিশ এতদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? যদি নিত আজকে তো এই ঘটনাটা ঘটতে হতো না। একটা জিনিস দেখা যাচ্ছে, আপনি যদি দেখেন যারা এই কোনো যে কোনো ক্রাইম করে, তারা যদি জানে আমি এই ক্রাইম করছি, আমার উপরে প্রশাসনের হাত আছে, তাহলে কিন্তু তার যে ভয়টা যে আমি এটা করলে আমার এই পানিশমেন্ট হতে পারে, সেই ভয়টা আর থাকছে না। কারণ জানে আমি ক্রাইম করব, আমাকে কেউ কিছু করবে না। এবং সেটা এই মনোজিতের ক্ষেত্রে প্রথম ধাপ কি হলো, সে দেখলো অভিযোগ এসছে যে সে একজনকে কালীঘাটে নাকি বুকে ছুরি মেরেছিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাড়াতে আমরা আজকে দেখেছি, এরকম খবর শোনা যাচ্ছে যে পাড়াতে নাকি তারা অত্যাচার করে বেড়াতো, বিভিন্ন রকমের কাজ করে বেড়াতো, এবং পাড়ার লোকেরা অতিষ্ঠ হতো, পুলিশে কমপ্লেন করেছে, কোনো ব্যবস্থা নেয়নি। এই জায়গা থেকে থেকে তার কিন্তু সেই সাহসটা হচ্ছে যে আমি সবকিছুর ঊর্ধ্বে, আমার উপরে প্রশাসনের হাত আছে। গড়িয়াহাট থানায় আপনারা গিয়ে খোঁজ নিন, কতগুলো অভিযোগ আছে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। কসবা থানায় আপনারা খোঁজ নিন, দেখবেন কতগুলো অভিযোগ আছে। এই যে অভিযোগ হচ্ছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এর থেকে কিন্তু আজকে মনোজিৎ মিশ্র এই সাহসটা পাচ্ছে। আর আপনি একটা জিনিস বলুন তো, এই যে প্রাক্তনী, কেন কলেজ কর্তৃপক্ষ, কেন কলেজ, স্কুল, হসপিটাল, সব জায়গায় বহিরাগত কেন সেই জায়গায় ঢুকতে পারবে? কেন এরম নিয়ম হবে না যে যখন কোনো বহিরাগত, সে যেই হোক, একদম হেড অফ দ্য ইনস্টিটিউশনের পারমিশন ছাড়া সে ঢুকতে পারবে না, কিছু হলে হেড অফ দ্য ইনস্টিটিউশন রেসপন্সিবল হবে। দেখবেন আর একটা বহিরাগত কোনো কলেজ, কোনো হসপিটাল, কোনো স্কুলে, কোনো অফিসে ঢুকতে পারবে না। এই যে ঢুকতে দেওয়ার অবাধ একটা ছেড়ে দেওয়া, এর জন্য আজকে এটা দেয়। আপনি প্রত্যেকটা কলেজের ইউনিয়নে দেখুন, টিএমসির নিয়ে এখন কোনো ইলেকশন তো বন্ধ হয়ে গেছে, কলেজে ইলেকশন করাচ্ছে না, দেখবেন পুরো ইউনিয়ন চালাচ্ছেন। যারা কলেজে পাশ করে চলে গেছে তারা নয় ইউনিয়নের সেক্রেটারি, কলেজের বা ইউনিয়নের প্রেসিডেন্ট। কি করে সেটা কলেজ কর্তৃপক্ষ অ্যালাউ করছে? কোন আইনে এই জিনিস সম্ভব? কোনো আইনে না, এটা একমাত্র হলো রাজনৈতিক মদতে আজকে এই জিনিস হচ্ছে। আজকে যদি, আর একটা অদ্ভুত জিনিস মেনে, যে মনোজিৎ মিশ্র, একজন ফিরাদ হাকিম আমি শুনলাম যে উনি বলেছেন নাকি উনি তৃণমূল করেন না। আবার তৃণাঙ্কুর বলছে যে না, উনি তৃণমূলের একটা পদে ছিলেন। সব থেকে বড় কথা, উনি তৃণমূল করুক কি তৃণমূল না করুক, ওনার বিরুদ্ধে অভিযোগ এসছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে যে পুলিশ ওনার বিরুদ্ধে অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি, সেই পুলিশের বিরুদ্ধে আজকে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? যদি আজকে এই কথা বলা হচ্ছে তো উনি তৃণমূল না, ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, অ্যারেস্ট করা হয়েছে, আগে কেন করা হয়নি? যদি সত্যি উনি ইনফ্লুয়েন্সিয়াল না হয়, তাহলে ওনার বিরুদ্ধে পুলিশ কেন এত অভিযোগ পাওয়ার পরে কেন ব্যবস্থা নেয়নি? আর সেই ব্যবস্থা না নেওয়ার জন্য গড়িয়াহাট থানা বা কসবা থানা বা কালীঘাট থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে এই ঘটনা ঘটেছে, তার জন্য ইকুয়ালি রেসপন্সিবল হচ্ছে প্রশাসন, কসবা থানা, গড়িয়াহাট থানা, কালীঘাট থানা। কারণ তারা যদি তখনই ব্যবস্থা নিত, এই মনোজিৎ মিশ্র আজকে এই সাহসটা পেত না। বিধানসভা অপরাজিতা বিল এসছে, অপরাজিতা বিল পাশ হয়েছে, কিন্তু তারপরেও এই যে নারকীয় ঘটনা, তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যাবার যে সাহস, শিক্ষা প্রতিষ্ঠানে মা বাবা অনেক নিশ্চিন্তে পাঠান, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা কিছু গ্রহণ করতে যায়, সেখানে এইরকম নৃশংস বর্বর ঘটনা ঘটলে পরবর্তী জীবনে, মানে এর পরে, তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানটা সত্যি একটা শিক্ষার জায়গা থাকবে? দেখুন, বিষয়টা কি বলুন তো, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বলে না, যে কোনো জায়গাতেই
এই যে অপরাধ হচ্ছে শুধু কি শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে, আপনি দেখলেন হসপিটালে হলো। বিষয়টা হলো যদি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, যে অপরাধটাকে আটকানো এবং ব্যবস্থা নেওয়ার যাতে অপরাধটা না হয়, সঠিকভাবে ব্যবস্থা নেয়, সেইখানেই কিন্তু প্রশাসন আমাদের ফেলিওর। প্রশাসন, এই পশ্চিমবঙ্গের প্রশাসন আইনের শাসনে বিশ্বাস করে না, শাসকের আইনে বিশ্বাস করে। তার জন্যই আপনি দেখছেন, এবং কিন্তু একটা ইনসিডেন্ট না, আপনি বলছেন আরজি কর, আমি সেই বলবো পার্ক স্ট্রিট থেকে আপনি দেখুন কি কি হয়ে যাচ্ছে। কামদুনি দেখুন, পার্ক স্ট্রিট দেখুন, কামদুনির জাজমেন্টে হাইকোর্ট কি বলেছে, যে এরকম খুবই বাজে রকমের ইনভেস্টিগেশন সিআইডি করেছে, ঠিকঠাক তদন্ত করেনি। আমি দেখলাম আরজি করও তাই। পার্ক স্ট্রিট কাণ্ডে কিরকম হয়েছে সবাই জানেন। আর কিছু হলে কাউকে যদি কম্পেনসেশন ধরিয়ে দেওয়া হয়, যে অপরাধ করছে সে তো সেটাই ভাববে যে আমাকে তো আর অ্যারেস্ট হবে না, দুদিন পর এমনি আমি ছাড়া পেয়ে যাবো, উল্টে পরিবারও কম্পেনসেশন পাবে। প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে কিন্তু এই জিনিস আজকে হতো না। এখনো বারবার বলবো, যদি মনোজিৎ মিশ্রকে সঠিক সময় প্রশাসন অ্যারেস্ট করতো বা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতে হতো না। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে 25% হারে দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু অলরেডি 27 তারিখ হয়ে গেল, সেখানে রাজ্য সরকার আরো 6 মাস সমান চাইলেন। তো এই যে বিষয়টা, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা বলি, ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে, আজ না হোক কাল দিতেই হবে, এটা ডিলেটারি ট্যাকটিক্স। দ্বিতীয় বিষয় হলো, আপনাকে দেখতে হবে রাজ্য সরকারের ইন্টেনশনটা কি। ওনার ইন্টেনশনটাই হলো ব্যাড, আমরা যেটা বলি ব্যাড ইন ল, যদি আইনের ভাষায় বলি, ওনার ইন্টেনশনটাই হলো আমি দেব না। ইন্টেনশন যদি কারোর সঠিক থাকতো, সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে 6 সপ্তাহ হয়ে গেছে, তার কিছুদিন পর বলতে পারতো যে আমার এখন টাইম লাগবে না। কবে বললো 6 মাস? লাস্ট দিনে এসে। তার ইন্টেনশনটা হলো আমি আরো দেরি করব, এটা হলো প্রথম। দ্বিতীয় কি, আজকে রাজ্য সরকার এটা বলছে সুপ্রিম কোর্টে যে আমি দেব, আমার 6 মাস দেরি লাগবে, আর টাকাটা আমি সুপ্রিম কোর্টে জমা রাখবো। তার মানে একটা জিনিস পরিষ্কার, কি বলুন তো, এই রাজ্য সরকার তার নিজের কর্মচারীদের বিশ্বাস করে না। আর যে রাজ্য সরকার নিজের সরকারি কর্মচারীদের বিশ্বাস করে না, আমি বলবো সেই সরকারি কর্মচারীদেরও এই রাজ্য সরকার বিশ্বাস করা উচিত না। ইমিডিয়েট রাস্তায় নামুন, বলুন যতদিন না দিয়ে দেবে আমরা কাজ করব না, আমরা স্ট্রাইক ডাকবো। যদি সরকারি কর্মচারীর 1 লক্ষ সরকারি কর্মচারী রাস্তায় নেমে বা 2 লক্ষ সরকারি কর্মচারী রাস্তায় নেমে স্ট্রাইক ডাকে, আমিও দেখবো এই সরকার কি করে কাজ চালায়। সেই জায়গাতে আজকে এই সরকারি কর্মচারীদের নামতে হবে, কারণ আজকে এটা পরিষ্কার যে আর এই সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আমি বলবো, আর আপনারা এই সরকারের পা চাটবেন না। কারণ সরকার আপনাদের গালে থাপ্পড় মেরে দেখিয়ে বলে দিয়েছে যে তারা আপনাদের বিশ্বাস করে না। আপনারা এবার রাস্তায় নামুন, নেমে অনেক যেই অংশ সরকারি কর্মচারী এখনো মনে করে সরকারি আমাদের দেখবে, তারা আপনাদের বুঝিয়ে দিয়েছে এই সরকার যে তারা আপনাদের বিশ্বাস করে না। রাস্তায় নামুন, রাস্তায় নেমে স্তব্ধ করে দিন। আর ডিএ আজকে গভর্নমেন্টকে দিতেই হবে। হয়তো সুপ্রিম কোর্ট যদি খুব দয়াও দেখায়, তাহলে হয়তো 2 সপ্তাহ আরো টাইম বাড়াবে বা 3 সপ্তাহ টাইম বাড়াবে, ডিএ দিতেই হবে। কিন্তু আমরা আরো একটা বিষয় দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার যেখানে আবেদন করছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে অর্থনৈতিক পরিস্থিতি, অর্থাৎ রাজ্য সরকার যে অর্থনৈতিক পরিস্থিতি, এর আগেও যেদিনকে মামলা উঠেছিল সেখানে রাজ্য সরকারের যে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি বলেছিলেন যে বেশি, এর থেকে বেশি ডিএ দিতে গেলে কোমর ভেঙে যাবে। তো ঠিক ফের ওই অর্থনৈতিক অবস্থার কথা এবং বন্টনের কথা, যে বাজেটে কোনো বরাদ্দ নেই, এরকম একটা বিষয় কালকে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে এই যে রাজ্য সরকারের যদি অর্থই না থাকে, রাজ্য সরকারের যদি বাজেটে বরাদ্দই না থাকে, আপনি বলছেন ডিএ দিতে হবে, তাহলে রাজ্য সরকার কোথা থেকে ডিএ দেবে? ডিএ দিতেই হবে। এক সেকেন্ড কথা, আমার ফিনান্সিয়াল কন্ডিশন নেই, আইনের চোখে এটা কোনো ব্যাখ্যাই না। আপনি যে এলিজেবল ডিএ পেতে, তাকে ডিএ দিতে হবে। কি করে দেবে সেটা সরকারের মাথা ব্যথা। দ্বিতীয় কথা, আজকে যদি রাজ্য সরকারের টাকা থাকে, এটাও বাজেট বহির্ভূত, যারা চুরি করে চাকরি পেয়েছে, যাদের চাকরি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, তাদের ভাতা দেওয়ার টাকা যদি রাজ্য সরকারের কাছে থাকে, যারা সরকারি কর্মচারী, যাদের যেটা ন্যায্য প্রাপ্য, সেই টাকাও সরকারকে। পাশাপাশি আমরা দেখলাম যে দীঘায় জগন্নাথ মন্দির হলো, এবং সেই দীঘার জগন্নাথ মন্দিরের পর কালকে দীঘার রথযাত্রা হলো। সেখানে বিরাট আড়ম্বরে, মহাসাড়ম্বরে পালিত হলো রথযাত্রা। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হলো।
বিভিন্ন রকমের প্রকল্প, একাধিক প্রকল্প রাজ্য সরকারের। তাহলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে রাজ্য সরকারের যদি এই যে টাকাগুলো, তাহলে দিয়ে দেওয়ার টাকা কেন পাচ্ছে না? দেখুন, প্রথমত আমি মনে করি রাজ্য সরকার বা যে কোনো সরকারের কাজ এটা না যে মন্দির মসজিদ করে দেওয়া। রাজ্যের কাজ হলো তাদের যে নাগরিক, তাদের নাগরিকের উন্নয়ন করা। এখানে আমরা দেখছি উন্নয়নের বদলে তারা মন্দির মসজিদ করে মানুষকে ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। কারণ তারা মনে করছে, এই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস, যে আমাদের পশ্চিমবঙ্গে এত সমস্যা থেকে একটাই উপায় মানুষকে মুখ ঘোরানো, সেটা হলো ধর্মের সুশ্রী দিয়ে ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আজকে দীঘাতে মন্দির করা তো রাজ্য সরকারের কাজ না। যদি কেউ মনে করে এমনি মন্দির করবে, সরকারের কাজ হলো তার জনগণের উন্নয়ন করে। উন্নয়নের বদলে এই মন্দির করে ধর্মের সুশ্রী দিয়ে মানুষকে ওই ধর্মের মধ্যে আমি রেখে দিতে চাই, যাতে করে দৈনন্দিন জীবনের যা প্রবলেম, সেই প্রবলেম সরকারের কাছে প্রশ্ন হিসেবে না আসে। আমার যেটা শেষ প্রশ্ন, আপনার কথা অনুযায়ী যে খুব বেশি যদি হয় তাহলে সুপ্রিম কোর্ট সেখানে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত একটা সময় দিতে পারেন, কিন্তু রাজ্য সরকার যেহেতু 6 মাস সময় চেয়েছেন এবং আমরা জানি আর 8 মাস পরে, সম্ভবত আর 8 মাস পরে বিধানসভা নির্বাচনের সময়সীমা চলে আসছে, তাহলে আপনার কি মনে হয় যে এর মধ্যে রাজ্য সরকার দিয়ে দেওয়ার দেখুন, ওনাদের মেন ইন্টেনশনটা হলো ওনারা বুঝে গেছেন 26-এ তৃণমূল কংগ্রেস থাকবে না, তাই এটাকে ডিলে করে নতুন যে গভর্নমেন্ট আসবে তার ঘাড়ে এটা দেওয়ার চেষ্টা, কিচ্ছু